কি নামে রেজিস্ট্রেশন, ফোন নাম্বার, সবকিছু কি ফোন নাম্বার, তার জিমেল অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে। ভাই যে কোনো ওয়েবসাইট একটা হবে? কিন্তু যদি আমি ইয়েতে যাই, হুইচ ডাটা যাদের প্রাইভেট আছে, দেখেন ইজেকশন ফর প্রাইভেসি, সবকিছু হাইড করা, কিন্তু কিচ্ছু দেওয়া নেই। সো এটা আমরা ইমেল মার্কেটিং করতে গেলে এটা আমাদের লাগে, এই তথ্যটা জানা রাইখে দেন, পরে আমাদের আরো কাজে লাগবে। কারণ এখন সাধারণত ডোমেন কিনলে ডোমেন কোম্পানিগুলা এই জিনিসটা আপনাকে প্রাইভেট করে না, আপনার তথ্যগুলা। হ্যাঁ, এই হুইস এর মাধ্যমে আপনি কি দেখতে পারবেন যে আপনার ডোমেন কোথা থেকে কিনছে। আবার এরাই চাই, আপনি থার্ড পার্টির মতো, এরাই কি করে, প্রাইভেট করে কইরা দেয়। এনাদের কাছ থেকে হয়তো $2 থেকে $3 নিবে ইয়ারলি চার্জ, আপনাকে এই জিনিসটা কইরা নেবেন, যে আপনার হুইস ডাটাটা প্রাইভেট করে নেবেন। সেক্ষেত্রে এটা গুগল প্রায়োরিটি বেশি দিবে। তারপর প্যানালাইজ হুইস ওনার। এখন যে আগে ওনার ডোমেনের মালিক ছিল, আপনি যখন এক্সপার্ট ডোমেন কিনতে যাবেন, পুরোনো ডোমেন কিনতে যাবেন, যে আগে ডোমেনের মালিক ছিল, এখন সে কি গুগল থেকে প্যানালাইজড কিনা, প্যানালাইজ মানে প্ল্যান দেখাইছে কিনা, এটা সিউরিটি দিতে হবে আপনাকে। এটা আমার বিভিন্ন অপশন আছে, চেক করা যায়। তারপরে কান্ট্রি টিডিএল এক্সটেনশন। এখন এটা কি কান্ট্রি ডোমেন, যেমন .com.d, মানে কান্ট্রি যে বাংলাদেশের .com.bd। এখন এটা কি, এটা কিন্তু প্রতিটা কান্ট্রির জন্য খুব বেশি পাওয়ারফুল। মনে করেন আপনি বাংলাদেশের র্যাঙ্কে আসতে চাচ্ছেন, শুধু আপনার মেন টার্গেট কি বাংলাদেশ। এখন বাংলাদেশের লোকেশনে যে কান্ট্রি এক্সটেনশন আছে .com.bd, গুগলে আগে সবসময় প্রায়োরিটি দিবে লোকাল সাইটকে। একটা ভালো লোকাল সাইট যদি আপনি গুগলের কাছে প্রেজেন্ট করতে পারেন, অনেক হাই কোয়ালিটি একটা ওয়ার্ল্ড ওয়াইড সাইট এবং একটা মোটামুটি ভালো কোয়ালিটি একটা কান্ট্রি সাইট, গুগল সবার আগে প্রাধান্য দিবে কান্ট্রি সাইটটাকে, যে এই কান্ট্রিতে এই সাইটটা প্রাধান্য দিবে। যখন আপনার ডোমিনে .com.bd এটা রাখা মানে আপনি বাংলাদেশের ভিতরে আপনার বসবাস, এর বাইরে আপনি যাইতে চান না। এটা গুগল অটোমেটিকলি বুঝে যায়। আপনাকে বাংলাদেশের বাইরে র্যাঙ্কও দিবে না, আর আপনার বাংলাদেশের ভিতরেও সহজে র্যাঙ্ক দিবে। কান্ট্রি এক্সটার্নাল ডোমেন কান্ট্রির বাইরে বেশি সহজে র্যাঙ্ক দেয় না। আপনার মেন টার্গেট বাংলাদেশ, আপনি বাইরে কেন যাবেন শুধু শুধু। এরপর আসেন যে পেজ লেভেল ফ্যাক্টর। আমরা কি অন পেজে যেই কাজগুলো করা হয়েছে মূলত এই জিনিসটা পেজ লেভেল ফ্যাক্টরের ভিতর। কিওয়ার্ড ইন টাইটেল ট্যাগ, আমরা শিখছি যে টাইটেল ট্যাগে আমার কিওয়ার্ড আছে কিনা। এখানে দো ইজ নট ইম্পর্টেন্ট, ইটস ওয়ান্স ওয়াজ ইজ টাইটেল রিমেইন্ডার ইম্পর্টেন্ট অন পেজ সিগন্যাল। হ্যাঁ, এরপরে কি টাইটেল ট্যাগ স্টার্ট উইথ কিওয়ার্ড। আমরা বলছি যত, সব সময় এটা করা যায় না যে আমার টাইটেল ট্যাগটা কি কিওয়ার্ড দিয়ে শুরু হয়েছে, মানে মেন ফোকাসিং যে কিওয়ার্ডটা দিয়ে আমি র্যাঙ্ক আসতে চাই এটা দিয়ে শুরু শুরু হয়েছে, এটা আমার হয় না। তারপর কিওয়ার্ড ইন ডিসক্রিপশন ট্যাগ। হ্যাঁ, এখানে মেটা ডিসক্রিপশন মানে আমার শুরুর যে তিন চারটা লাইন এর ভিতরে আমার কিওয়ার্ডটাকে আছে কিনা। এরপরে কিওয়ার্ড ইন অ্যাপারেন্স H1 ট্যাগ, আমার H1 ট্যাগে কিওয়ার্ডটাকে আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে দেখেন কোথায় কিভাবে পাওয়ারফুল দে। H1 ট্যাগ ওয়াজ সেকেন্ড টাইটেল ট্যাগ the with your title tag Google use your H1 tag use secondary relevancy signal according to result from one current study। এখান আমরা জানি যে একটা অন কন্টেন্টের ভিতর H1 ট্যাগ কিন্তু একটাই থাকে টাইটেলের ভিতর। এটা যদি আপনি দুইবার দিতে চান, এটা কিন্তু গুগলে মানে মাথা খারাপ হয়ে যাবে। কখনোই গুগলকে মাথা খারাপ করা যাবে না, কখনোই গুগলে মাথা খারাপ করা যাবে না। তারপরে TF-IDF
এটা কি? টিডিএফ আইডিএফ, এটা গুগল অর্গানিজম একটা সিগন্যালকে বলা হয়। এই সিগন্যালটা কি করে, আমার এই যে রিলিভেন্সি কতটুক, আমার ওয়েবসাইটের কন্টেন্টটা যে পড়া যায়, মানে মানুষের জন্য কতটুক সহজ, এই জিনিসটা চেক করে। তারপর কন্টেন্ট লেন্থ, গুগলের সবচেয়ে বর্তমানে একটা স্ট্যান্ডার্ড লেভেল কন্টেন্ট লেন্থ হয়েছে মিনিমাম 1800 ওয়ার্ড। গুগল সবসময় যত বেশি কন্টেন্ট আপনার ওয়েবসাইটে থাকবে তত বেশি প্রাধান্য দেবে। শুধু কন্টেন্ট এলোমেলো ভাবে থাকলে হবে না, কন্টেন্টটা যাতে সুন্দরভাবে সাজানো থাকে মানুষের পড়ার মতো। এখন আপনি এই পাশে একটা এই পাশে একটা দিলেন, আপনার কন্টেন্ট দিলেন, কোনো ইমেজ ইউজ করলেন না, 2000 কেন 10,000 কন্টেন্ট দিলেন কিন্তু টেবিল কন্টেন্ট ইউজ করলেন না। টেবিল কন্টেন্ট কোনটাকে বলে? এই যে এটাকে টেবিল কন্টেন্ট বলে। আমি ক্লিক করতেছি, আমাকে এই সেক্টর গুলোর কাছে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে টেবিল কন্টেন্ট। একটা বড় কন্টেন্ট যখনই দিবেন তখন অবশ্যই আপনাকে টেবিল কন্টেন্ট রাখতে হবে। কেন? টেবিল কন্টেন্টটা আপনার রিলিভেন্সিটা বাড়ায় দেয়। যে তার, মনে করেন আমি এখানে আসলাম, টেবিল কন্টেন্টটা ভাই করে কিভাবে? টেবিল কন্টেন্ট নামে একটা ওয়ার্ডপ্রেস প্লাগইন আছে, এটা ইউজ করে করতে পারেন ওয়ার্ডপ্রেসে। আর না হলে টিআর দিয়ে লিঙ্ক আপ করে করে করে, যদি কোডিং দিয়ে করা হয়। যে টেবিল কন্টেন্ট, এই যে এটা দিয়ে করে, এটা দিয়েও করা যায়, দুইটা দিয়ে করা যায়। এটার কিছু কিছু অপশন আছে পেইড, এটা সবগুলো অপশন ইউজ করতে দেয় না। আর এটা সবই ফ্রি। আরো আছে, মোটামুটি দুইটাই ভালো। দিয়ে দিব, সাইটে ইনস্টল করে দেখতে পারেন। আর যদি আপনারা না পারেন কাজ করতে গেলে এটা ইউজেবল, আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। এখন আসেন, আমি কি আমার সহজে পেজ লেভেল ফ্যাক্টর, এখন সাইট লেভেল ফ্যাক্টরে চলে যাই। প্রোফাইল ভ্যালু, তারপরে ইউনিক কন্টেন্ট, এগুলো চেক করে। কন্টাক্ট আস পেজ আছে কিনা আপনার ডোমেনে, ডোমেনের ট্রাস্ট কতটুকু, ট্রাস্ট র্যাঙ্ক, তারপরে আপনার সাইট আর্কিটেক্ট, আর্কিটেক্ট কত সুন্দর, তারপরে সাইট আপডেট, আপনার সাইটটা কি আপডেট থাকে কিনা কিছুদিন পর পর। তারপরে এদিকে সাইট ম্যাপ আছে কিনা আপনার সাইটে, সাইট অপটিম কিনা। অপটিম মানে কি, এটা কি, এই যে আমরা যেই মাঝে মাঝে যখন যাই কোনো ওয়েবসাইটে, হ্যাঁ, অনেক সময় সার্ভার ইস্যু থাকে। যেমন কি, আমি এই ওয়েবসাইটে গেলাম, মনে করেন এটাতে যাচ্ছি, লোডিং হয়ে না, সাইট কিন্তু ইরর না, কিছুক্ষণ পরে সাইটটা বন্ধ হয়ে গেল। আপনার হোস্টিং যদি মাঝে মাঝে ইয়ে থাকে, অফ থাকে, অনেক হোস্টিং সার্ভার আছে, তারা কি করে, তাদের মেনটেনেন্স কাজের জন্য বছরে 1-2 বার অফ করে রাখে। এটা রেয়ার। আপনি এখন যদিও কোয়ালিটি ভালো হয়েছে, আপনার সাইটে তার মেনটেনেন্স কাজ করলে আরেক সাইডে ট্রান্সফার করে তারপরে করে। কিন্তু আগে এই জিনিসটা ছিল, নেম চিপেরও ছিল এই সমস্যাটা, মেনটেনেন্স কাজের জন্য 1 ঘন্টা বন্ধ। ফ্রি হোস্টিং যেগুলা, ফ্রি হোস্টিং গুলোতে যা করে, এই আধা ঘন্টা বন্ধ। এখন এই জিনিসটা কি, আপনাকে উম, এটা চেক করে, যদি গুগল গুগল বট আসছে এবং চেক করে পায় নাই, এটা কিন্তু গুগল আপনাকে খারাপ চোখে দেখবে যে আপনার সাইট লাইভ নাই। সার্ভার লোকেশন, এখন আমরা বলছি যে এটা পেজ স্প্রে ক্লাসে আরো ভালোভাবে বুঝাবো, সার্ভার লোকেশনটা কোথায়। মনে করেন আপনার মার্কেট প্লেস কোথায়, বাংলাদেশ, নাকি আপনার
অডিয়েন্স হয়েছে এখান থেকে ঢুকতেছে ঢাকা, কিন্তু আপনার সার্ভার এসে কোথায়? এটা হচ্ছে আপনার সার্ভার পিসি, আপনার সার্ভার এসে এই জায়গায়, এখান থেকে এখানে সিগন্যাল আসতে কিন্তু অনেক টাইমের ব্যাপার। এই জন্য আমাদের লোডিং টাইমটা কি স্লো হইতে পারে। কিন্তু যদি আপনার সার্ভারটা এই জায়গায় থাকে, এই জায়গা থেকে এই জায়গায় সিগন্যাল থাকে, বা যত যদি বাংলাদেশের ভিতরে যদিও সার্ভার নাই, যদি এখান থেকে থাকতো, সেটা কি আরো ভালো হতো। এই জন্য আপনি ওয়েবসাইট খোলার সময় এটা হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে নেবেন, তাদের সার্ভার কোথায়। যে আপনার বাংলাদেশের জন্য সাইট খুলেন, সেক্ষেত্রে অবশ্যই প্রায়োরিটি দিবেন দক্ষিণ এশিয়ার ভিতরে তাদের সার্ভার আছে কিনা এক, আর না হলে সিঙ্গাপুর সাধারণত অনেক সার্ভার, সিঙ্গাপুর, তারপরে এই কান্ট্রিগুলোর ভিতরে কি সার্ভার আছে, মানে যত কাছাকাছি রাখা যায় সার্ভারটা, তাহলে সিগন্যালটা বেশি পায়। আমরা এটা নিয়ে আরো কথা বলবো সামনে। এমন আবার অনেক হোস্টিং প্রোভাইডার আছে, তাদের অনেকগুলা লোকেশনে তাদের সার্ভার আছে, তারা বিভিন্ন লোকেশন থেকে আপনাকে সাইট সার্ভিস দিয়ে থাকে, আর এগুলোর প্রাইস অনেক বেশি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? জি ভাই, ভাই একটা জিনিস জানা ছিল। ফেসবুক যে আছে, ফেসবুক তারা কাদের হোস্টিং নেয়? এমন হয়েছে গতকাল রাতে, মনে হয় না তার আগের দিন রাতে, মানে 3 থেকে 4 ঘন্টার জন্য তারা মেনটেন প্রবলেমের জন্য রাত 3টার দিকে এরকম মেসেজ আসছে আমার, ঢুকতে দিতেছে না ফেসবুকে। কি? ওদের ফেসবুক নিজস্ব ফেসবুকে ফেসবুক নিজস্ব সার্ভার ইউজ করে। গুগল তো অনেক সার্ভার, ফেসবুকে আছে, ফেসবুকের অনেক সার্ভার আছে। ফেসবুক তো মানে ইন্ডিয়াতে তারা কাদেরটা, কারোটাই ইউজ করে না, তারা না, নিজেরটা ইউজ করে। হ্যাঁ, এটা কিন্তু বিশাল একটা সিকিউরিটি রিজন। ও আমি আচ্ছা বলি, আচ্ছা। আমার সাইটটা যাদের হোস্টিং এর আন্ডারে, সে কিন্তু আমার সাইটের সব অ্যাক্সেস তার কাছে আছে, টোটালি সব অ্যাক্সেস, সিপ্যানেল অ্যাক্সেস থেকে সবকিছু। সো আপনার ট্রাস্টেড, তারপরে এই জিনিসটা না হইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। এই জন্য তারা বেশিরভাগ বড় বড় কোম্পানি নিজস্ব সার্ভার ইউজ করে। আমি জানি না বাংলাদেশে এটা কবে ঠিক হবে। বাইরে আপনি বেশিরভাগ ব্যাংকগুলো তাদের নিজস্ব সার্ভার ইউজ করে, তা আমরা বাংলাদেশের ব্যাংকগুলা কি করে বাইরের সার্ভার গুলো ইউজ করে। এটা যে কোনো মুহূর্তে আপনার, তারা যদি 2 নাম্বারই করতে চায়, যে কোনো মুহূর্তে করতে পারবে। এটা কোনো কিছুই করতে পারবে না বাংলাদেশ সরকার বলেন আর কেউ বাংলাদেশ বলেন। ব্যাংক যেটা আছে ভাই, সেটাও কিরকম করে? হ্যাঁ, বাংলাদেশের কোনো তো সার্ভার নাই, কোথা থেকে ইউজ করবে তারা? তাহলে তো ভাই বাংলাদেশে আমরা পিছায় আছি বাং- অনেক। হ্যাঁ, বাংলাদেশে ডাটা সার্ভার তো এই কিছুদিন হইলেও তৈরি হয়েছে, তাও ওগুলাতে আমি যতটুকু জানি ভোটার আইডি কার্ডের জন্য শুধু। মানে যে ভোটার আইডি কার্ডটা তৈরি হয়েছে, এই ভোটার আইডি কার্ডের জন্য চায়না সরকারের সাথে যুক্ত হয়ে একটা ডাটা সার্ভার তৈরি করছে উত্তরাতে। এছাড়া কোনো সার্ভার আছে কিনা আমি জানি না। যদি বাংলাদেশের ডাটা সার্ভার কিন্তু অনেক বড় এবং অনেক সিকিউর, ওয়ার্ল্ডে মানে 3 নাম্বার না 4 নাম্বার পজিশনে আছে সিকিউরিটির দিক দিয়ে, এবং বড় দিক দিয়ে মানে 6 না 7 নাম্বারে আছে। কিন্তু ওইটাতে আমি জানি না যে ভোটার আইডি কার্ডের পাশাপাশি আর কোনো তথ্য রাখে কিনা। তো সাধারণত এই যে সেনাবাহিনীদের তথ্য, তারপরে এই যে রাষ্ট্রীয় প্রশাসনিক যে তথ্যগুলা, এরপর আপনার ব্যাংকগুলা যে তথ্যগুলো, এরা বেশিরভাগই বড় বড় ব্যাংক বা বড় বড় প্রতিষ্ঠানগুলা নিজেদের সার্ভার ইউজ করে। তাহলে জিনিসগুলো কি চুরি হওয়ার সম্ভাবনা কম। এখন একটা বড় লোকের যদি তথ্য চুরি হয়, এটাও কিন্তু অনেক রিস্কের কাজ। আমার আপনার তথ্য চুরি হলে কোনো সমস্যা নেই, যদি আপনি মানুষকে পার্থক্য করে ফেলতে পারেন যে এর এত কোটি টাকা আছে, এর এত কোটি টাকা আছে, এর ট্র্যাক করে রাখো, সেক্ষেত্রে একজন অনেক কিছু করে ফেলা যায়। একজন মানুষকে ট্র্যাক করে রাখা বর্তমানে এই যুগে মানে তার লাইফ ধ্বংস করে দেওয়া সম্ভব। কারণ আমরা সবসময় যে সঠিক কাজ করি ব্যাপারটা তা না, ভুল কাজও করতে পারি, সঠিক কাজও করবো, ল্যাকিংস আমাদের আছে। ওই ল্যাকিংস ধরে ধরে আপনাকে টোটাল লাইফটাই ধ্বংস করে দিতে পারে। ভাই একটা ইনফরমেশন লাগতো, ওই যে আপনার একটা ওয়েবসাইটে বলতে বলছেন একটা আইডি খুলতে, ওয়েবসাইটের লিঙ্কটা আসলে দেওয়া হয় নাই, আর আমাদের কারো মনও নাই। আমি অনেক জায়গায় পোস্ট দিলাম, সবাইকে আস্ক করছি। ওই যে আপনার $1 এসিও থেকে শুরু ক্লার্ক, করে সব জায়গায় আছে। না না এসিও না, ক্লার্ক। এটা না। এসিও, হ্যাঁ হ্যাঁ, এসিও ক্লার্ক মনে হয়, ওই যে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আর কি ভাই। হ্যাঁ, আমি ভাই এনি টাস্ক খুলে রাখছি আবার, না বুঝেই।
এসইও ক্লাস। তাহলে তো ভাই আমাদের যে গিগ গুলো আছে সেটা আমরা চাইলে ওইখানেও তো আপলোড করতে পারি। একটু চেঞ্জ করে নেবেন। আচ্ছা ভাই, একটু মানে লেখালেখি, লেখা আর পিকচারও কি চেঞ্জ করতে হবে? হ্যাঁ, পিকচারও চেঞ্জ করবেন, এগুলো চেঞ্জ করবেন হালকা, বেশি অত বেশি প্রয়োজন নেই। এখানে আচ্ছা ইমেজ ভাই। সাইজটা মেন, এখানে ইমেজ সাইজ আর কি, ফাইভের ইমেজ সাইজ কিন্তু এক না। আচ্ছা ভাই, আমি ফাইবারে যে ইমেজ গুলো দিলাম ওটা দিয়ে ছোট আকার আসতেছে, পুরো ফুল আসে না কেন, বুঝতেছি না। 500। চারো সাইড, চারো সাইড থেকে কাটা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চারপাশ থেকে কেটে যাইতেছে কেমন এটা জানি। ফাইবারের চিরান্ত সমস্যা, এটা থাকবে। আর ফাইবারে অনেক ল্যাগ আছে দেখলাম, যেগুলো হইতেছে তারা প্রবলেম গুলো সলভ করতেছে না। না, ফাইবার আপডেটের কাজ অনেক দিন যাবত চলতেছে, এখনো চলে। ফাইবার অনেক আপডেটের কাজ চলতেছে, ফাইবার মেবি খুব শীঘ্রই ভিডিও কল, অডিও কলের সাথে কথা বলার অপশন নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতেছিলাম, সিকিউরিটির দিক দিয়ে মেসেজে ভাইবারে এই মেসেজ করা, লাইভ চ্যাটের ব্যাপারগুলো এগুলো পিছায় আছে। আবার ওই যে ডেসক্রিপশনে ওই দিন একটা ব্যাপার ছিল যেটা ইরোর পাইতেছিল, আসলে কোনো ইরোর ছিল না, তাদের এটা না, প্রবলেম এটা আমি হইতেছে। আপনাদের তখনই বলছিলাম যে মাঝে মাঝে এই জিনিসটা করে। জি ভাই। হ্যাঁ, কোথায় একজনের জন্য দিচ্ছে, দেন একজনের কমা বসাইতে দিচ্ছে টাইটেলে, আরেকজনকে কমা বসাইতে দিচ্ছে না। জি ভাই, আবার বলতেছে যে ডাবল, একই লাইনের মধ্যে ডাবল ক্যাপিটাল ওয়ার্ড, ক্যাপিটাল লেটার একটা ইউজ করা যাবে, ক্যাপিটাল ক্যারেক্টার ইউজ করা যাবে না, সেগুলো ভুল ধরতেছে। যে এই যে লিঙ্কটা আমি আবার দিলাম, জি ভাই। এখানে অ্যাকাউন্ট খুলে নেবেন, এখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এখন আমরা যে কাজগুলো করব, এই কাজগুলো সবচেয়ে বেশি এখান থেকে পাবেন। আর এটা কিন্তু সব টোটালটাই এসিও এর জন্য, যদিও ডিজাইনের জন্য আছে, কিন্তু ডিজাইনাররা তো এখান থেকে কাজ পায় না। ডিজাইনের কাজ দেখছেন, ডিজাইনের তেমন কাজ, এখানে ডিজাইনের ক্লায়েন্ট তেমন নাই, এবং যারা কাজ করে ডিজাইনে তাদের এমন নাই। ভাই ফাইবারে এরকম কয়েকটা কাজ আছে যেগুলোর জন্য লোক 100 150 200-র বেশি নাই, কয়েকটা সাইট পাইছিলাম। এখানে ইয়ের জন্য, এখানে সিস্টেমটা একটু আলাদা, আমি দেখাচ্ছি। ফাইভের মতো এরকম গিগ দিবেন, এরপরে এই যে দেখতেছেন ওনার অর্ডার টাইম, যে একটা অর্ডার আছে ওনার $87। জি ভাই, টাইম এই যে, চলতেছে হ্যাঁ, কতদিন, কত আবার দেখা যাইতেছে। রেসপন্স ডেট অনেক স্লো, 2 দিন পরে রেসপন্স দেয়, তারপরেও নতুন কাজ পাচ্ছে। না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মনে হয় ডিমান্ড বেশি। ভাই, মার্কেট প্লেসে ডিমান্ড দেখায় লাভ নাই। আপনাকে রেসপন্স রেট বেশি থাকলে, ফাইবারে কোনোদিনও আপনি 1 ঘন্টার নিচে রেসপন্স রেট নামলেই আপনি ধরা খাবেন, আপনার গিগ র্যাঙ্ক হারাবে। দেখ, এ- একটু দেখা, আমি এটা নিয়ে আর কথা বলতেছি না, আপনারা ইয়ে করে নিন। এটা আমাদের এসিওর জন্য খুব ভালো একটা সাইট। এবং এই যে দেখেন, ইউটিউব কমেন্ট প্যাকেজ, কাজ পাচ্ছে বেশিরভাগই, অনেক কাজ পাবে এখানে। আর এখানে কি হঠাৎ করে আপনাকে র্যাঙ্ক দিবে, মানে ফাইভের মতো র্যাঙ্কটা স্থায়ী থাকে না। আজকে যাদেরকে দেখতেছেন না, এক একজনের জন্য এক একজনকে দেখাবে, মানে মেইনলি সবাইকে আস্তে আস্তে মানে সবাইকে র্যাঙ্কিং দেয়। সুযোগ দেয়। হ্যাঁ হ্যাঁ, সবাইকেই আচ্ছা সুযোগ আচ্ছা, দেয়। এটা তো খুবই দেখেন ভালো। এখানে, এখানে দেখেন এনার জিরো, কিন্তু ইনি 2য় নম্বর পেজে আছে। ফাইবারে আবার এইটা আবার নাই, এনে ফাইবারে অনেক মার্কেটিং করতে ফাইবারে, হয়। ফাইবার মার্কেটিং করতে হয়, এখানেও মার্কেটিং করতে হয়, কিন্তু অতটা প্রয়োজন নেই। আর এখানে আপনার মেন ক্লায়েন্ট পাবেন আপনি, যখন একটা ক্লায়েন্টের সাথে কাজ করবেন এবং তার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবেন। আর এসিও কাজগুলা কিন্তু প্রতিনিয়ত থাকবে। আপনি যদি একটা ক্লায়েন্ট ভালো পাইতে পারেন, এই ক্লায়েন্ট দিয়ে আপনি চলে যেতে পারবেন, কারণ কি এটা প্রতিদিনই আপনাকে কাজ বাড়া করবে। যেমন কিওয়ার্ড রিসার্চ, সে আজকে আপনাকে 10টা কিওয়ার্ডের জন্য কন্টেন্ট লিখতে, আর্টিকেল, কিওয়ার্ড জন্য বললো, এরপরে সে কি বসে থাকবে ওয়েবসাইটে কন্টেন্ট দিবে না? অবশ্যই দিবে। সে কিছুদিন পর আবার আসবে, আবার 10টা দাও। একজন যে কন্টেন্ট রাইটার হায়ার করবে, সে আজকে বলবে যে আমার একটা 5টা কন্টেন্ট লিখে দাও, 5,000 ওয়ার্ড। পরের দিন তার কি ওয়েবসাইট ফালে রাখবে? অবশ্যই না। তার কিছুদিন পরে আবার আসবে যে আমাকে 5টা আবার কন্টেন্ট দাও। সো এসিওর কাজ আপনার থাকবে চিরাচরিত।
পেইড এর কাজ থাকে আবার কম, কিন্তু পেইড এর কাজগুলা একটু ডিমান্ডেবল কাজ। আপনি ভালো টাকা অ্যামাউন্ট থাকলে সেক্ষেত্রে আপনি কাজ একদিনে আপনি মোটামুটি একটা ফেসবুক ভালো অ্যাড যদি আসে আপনার কাছে, কাজ থাকে একদিনই, হয়তো মেনটেনেন্সের জন্য আলাদা চার্জ নেই। মানে একটা অ্যাড দিলাম, মিনিমাম 70 থেকে 100 ডলার নিতেছি। একটা গুগলে অ্যাড দিয়ে দিলাম, মিনিমাম 150 থেকে 200 ডলার নিচ্ছি। কিন্তু এটা আমি হয়তো বা 1 সপ্তাহ 1 মাস মেনটেনেন্স করবো। ওটা মেনটেনেন্স কি, অ্যাড অ্যাড চলার মতো অ্যাড চলতে থাকবে, দেখবো আর কি অ্যাডটা কি আমার ঠিকঠাক আছে কিনা। যদি অ্যাড ভালো ভালো থাকে অ্যাড, তাহলে আর আমি চেঞ্জ করবো না। আর যদি অ্যাডটা খারাপ থাকে তাহলে চেঞ্জ করে দিব। তাইলে এটা আমি আমি পার্সোনালি আমি ফ্রিতেও দেই। যদি কেউ আমাকে হায়ার মেনটেন্যান্সের চার্জ নাও দেয়, সেক্ষেত্রেও তাকে আমি যদি একটা ভালো রেজাল্ট না দেয়, হ্যাঁ আমি নিজেও জানি না কোন একটা ভালো রেজাল্ট দিবে, কোন একটা খারাপ রেজাল্ট দিবে, এটা আমি নিজেও জানি না। সো আমার মিস্টেক হইতেই পারে। এটা ক্লায়েন্টের সাথে বলে দেয়, যদি তুমি আমাকে হায়ার করো সেক্ষেত্রে তুমি আমার কাছ থেকে মেনটেন্যান্স পাবা। আর যদি আমার অ্যাডে কোনো ফল থাকে সেটা আমি ঠিক করে দিব লাইফ টাইম। যেই কাজই হোক ওই ওই কাজটাই লাইফ টাইমের জন্য, মানে 1-2 দিনের জন্য না। যদি তার কোনো কোথায় আমার আমার ফল্ট থেকে যদি কোনো কিছু হয়, তার ফল্ট হলে এটা তো অবশ্যই তার থেকে পেমেন্ট নেব। যদি আমার ফল্ট হয় সেক্ষেত্রে করব, তার থেকে অবশ্যই আমি কোনো চার্জ করব না। যে আমি একটা ব্যাকলিং করে দিলাম, মনে করেন ব্যাকলিংটা আমার ঠিকঠাক হইলো না, ইন্ডেক্স হইলো না, সেক্ষেত্রে আমি তাকে কিন্তু আবার ব্যাকলিং করে দিতে বাধ্য। কারণ তার কাছ থেকে আমি টাকা নিছি, কিন্তু তার পরিমাণ কি আমি তাকে সাপোর্ট দিতে পারি নাই, এটা আমার ল্যাকিংস আছে। আর এটা কিন্তু রাখবেন, সেক্ষেত্রে ক্লায়েন্টের সাথে আপনার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যাবে। এইরকম না যে আপনি একটা ক্লায়েন্ট পাইলাম, মানে যা যা রাখতে পারি, এই ধরনের কাজ যাতে না হয়। যাক, আমরা একটু আপনারা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো, আমি মনে করি যে এগুলো বেশিরভাগই আপনাদের সাথে আলোচনা হয়েছে বা সামনে হবে, এই জিনিসগুলা। হ্যাঁ, একটু এই যে মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজেশন, ইউটিউবের ভিডিও, এই যে র্যাঙ্কিং পজিশন কি, এই যে গুগল, আমি যখন গুগলে সার্চ করি কিছু, এই যে মাত্র আমি এসিও, অনেকে এসিও সার্ভিস ওয়েবসাইট লিখে সার্চ করলাম, এখানে কি বিভিন্ন ওয়েবসাইট আসলো। এটা অনেক সময় দেখবেন এখানে ইমেজ আছে, যেমন এমন করে এমন ভাবে আসে। মনে করেন প্রথম এখানে কয়টা ইমেজ আসলো, এই একটা ইমেজ আসলো, এখানে কিছু লেখা, এরপরে একটা বক্স আসলো, এরপরে এভাবে আসলো, এরপরে কি, এরপরে সাইড গুলো চলে আসলো নিচে নিচে, এরপর নিচে 1 2 3 থেকে সাইড আসছে। এরকম ভাবে আপনি, আমরা দেখি না, এটাকে বলা হয় কিন্তু 0 পয়েন্ট স্ট্যাক বার, বারবার 0 পয়েন্ট। আমরা গুগলে আরেকটা সার্চ দিই, এসিও টিপস ফর বিগিনার লিখি, এই যে এই ঘর টেবিলটা আছে না, এই বক্সটা, এটাকে বলা হয় পয়েন্ট আপ বক্স অথবা 0 পয়েন্ট গুগলের। আর এখানে যদি আপনি এটা আসে কিভাবে, এটা কিন্তু কেউ ইচ্ছাকৃত কোনো এক্সপার্টই বলতে পারবে না এটা ইচ্ছাকৃত, কিন্তু এটা আসে আপনার কন্টেন্টের স্ট্রাকচার বুঝে, কন্টেন্টটা আপনি কিভাবে সাজাইছেন, এই সাজানোর উপর ভিত্তি করে আপনার এই পেজটা চলে আসে গুগলে, এইভাবে আসে। তারপরে এই যে কোশ্চেন আনসার দেওয়ার পর আসে, এভাবে আসে। এখানে আবার দেখবেন স্টোরিতে আসে, স্টোরি আসে নিচে দিয়ে, তারপরে আবার ইউটিউব ভিডিও আসে। এই জিনিসগুলো এখানে দেখানো হয়েছে যে একটা সার্চিং টার্মটা কিভাবে আসে। তারপরে আবার অনেক এই যে দেখছেন ইউটিউব ভিডিও সহ আসছে, যখন কেউ কাজ ক্রিয়েটার ইউটিউব ভিডিও প্রথম আসছে কয়টা ইমেজ, তারপর ইউটিউব ভিডিও। এখন আমরা একটু আরেকটু কথা বলি ব্যাকলিং নিয়ে। ব্যাকলিং ফ্যাক্টরে আমরা যদিও সামনে এগুলো শিখবো। লিঙ্ক ইন ডোমিনেজ,
ডোমেনে যে একটা ব্যাকলিংক এর সাথে একটা ব্যাকলিংক ডোমেন এজটা যত বেশি থাকবে, এটা যত পুরনো হবে, যত এজটা বাড়তে থাকবে, তত ভালো। গুগলের কাছে আপনি এটা পাওয়ারফুল পাবেন। এবং আরেকটা কি, নতুন ডোমেন থেকে পুরনো ডোমেন থেকে যদি ব্যাকলিংক পান, সেটা পাওয়ারফুল। তারপর লিঙ্ক রোবট ডোমেন, রুট ডোমেন কি, .com, এটা হচ্ছে রুট ডোমেন। সাবডোমেন কি, এই যে আমরা জানি meet.google.com, এটাই আমরা জানি এটা সাবডোমেন। রুট ডোমেনকে গুগল অবশ্যই প্রায়োরিটি দেয় বেশি, যেটা সাবডোমেন থেকে। সাবডোমেনকে দেয় না যে এরকম না, সাবডোমেনকেও প্রায়োরিটি দিচ্ছে। তারপরে অফ লিঙ্ক অফ স্কয়ার ক্লাস সিসি আইপিসিএস, এটা কি, আইপি অ্যাড্রেসে যে আমরা লিঙ্ক আপ যে করি, প্রতিটা কিন্তু ওয়েবসাইটের একটা হোস্টিং আইপি অ্যাড্রেস থাকে আমাদের মোবাইলে। এখন মনে করেন এটা সিগন্যালটা এখান থেকে পাচ্ছে, আপনি ব্যাকলিংকটা পাইলেন এখান থেকে। এটার থেকে যদি আপনি আরো কাছাকাছি কোনো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পান, এটা আরো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে এই সাইটটা বাংলাদেশকে টার্গেট করা, এই সাইটটা বাংলাদেশকে টার্গেট করা, তাহলে আপনি কি ব্যাকলিংক পাইলে এটা পাওয়ারফুল ব্যাকলিংক। অবশ্যই রিলিভেন্সি থাকতে হবে। যদি রিলিভেন্সি না থাকে, এটা যদি রিলিভেন্সি থাকে তাহলে এটা গুরুত্বপূর্ণ, এটা বাদ। কিন্তু যদি রিলিভেন্সি থাকে, মানে একই ক্যাটাগরি সাইট থাকে বা কন্টেন্টটা একই ক্যাটাগরির হয়, তখন এটা কি আপনাকে বেশি পাওয়ার দেবে। তারপরে লিঙ্কডইন পেজের অথরিটিরা কতটুক। তারপরে ব্যাংকিং অ্যাঙ্কর টেক্সটটা দেখে। তারপরে অল্টার টেক্সট, মানে আপনার গুগল কিন্তু আগে পড়তে পারতো না, এখন কিন্তু ইমেজ পড়তে পারে। এই ইমেজের ভিতর কি লেখা বা কি দেওয়া, এটা কিন্তু আগে পড়তে পারতো না গুগল। তখন কিন্তু অল্টার টেক্সট ছাড়া গুগলের বোঝানোর কোনো ওয়ে ছিল না। এখনো যে পড়তে পারে, অত ভালো পড়তে পারে না। কিন্তু যদি আপনি তাকে বুঝিয়ে দেন, মনে করেন আমি এখানে অল্টার টেক্সটে লিখে দিলাম কি, এটা ক্যাট, মনে করেন আমি এটা বুঝিয়ে দিলাম এটা ক্যাট। হ্যাঁ, ক্যাট হচ্ছে না কি সালা ভালো জানে। যাক, এখানে যখন সে আইসা অল্টার টেক্সটটা পড়ছে, পড়ার পর যখন সে এটা চেক করবে, বর্তমানে সে সহজে বুঝে যাবে এটা ক্যাট। আর না হলে সে অনেকবার স্ক্যান করতে হবে তার, এটা কি জিনিসটা কি। যখন আমি চিনিয়ে দিচ্ছি এবং আপনি ক্যাট দিচ্ছেন, এটা কিন্তু মিথ্যা কথা বললে গুগল আপনাকে ধরে ফেলবে। কোনো যদি কন্টেন্টের ভিতর মিথ্যা কথা লেখেন, যেমন আমি একটা জিনিস দেখাই, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ বিল্ডিং, ওয়ার্ল্ডের সবচেয়ে টপ বিল্ডিং কি, বুর্জ খলিফা, ঠিক না? জি ভাই। জি ভাই। এখন আপনি একটা কন্টেন্ট লিখলেন, যেখানে আপনি ওয়ার্ল্ডের টপ বিল্ডিং বললেন কি, ওয়েলস টাওয়ার, সুন্দর করে লিখে দিলেন একটা আমার পজিশন, ওয়েলস টাওয়ার সবচেয়ে ওয়ার্ল্ডের টপ বিল্ডিং। গুগল কিন্তু আপনাকে জীবনও র্যাঙ্ক দিবে না। কেন? গুগল অলরেডি, গুগলের ডাটাবেজে গুগল জানে যে এটা বুর্জ খলিফা ওয়ার্ল্ডের টপ বিল্ডিং, আর আপনি এসে বলতেছেন ওয়ার্ল্ড টাওয়ার। ধরেন আপনি র্যাঙ্ক পাবেন না, এটা শিওর থাকেন। কেন? গুগল কিন্তু অলরেডি হয়তোবা একসাথে কেউ গোছায় লেখে নেয় যে ওয়ার্ল্ডের টপ বিল্ডিং কোনটা, একটা বুর্জ খলিফা ওয়ার্ল্ডের টপ বিল্ডিং এটা নিয়ে একটা কন্টেন্ট লিখছে, কিন্তু আপনি যেভাবে লিখছেন কন্টেন্টটা ওইভাবে লেখে নাই। ঠিক আছে, সমস্যা নাই, লেখে নাই, কিন্তু বিভিন্ন সোর্স থেকে কিন্তু সে জানতে পারছে ওয়ার্ল্ডের টপ বিল্ডিং বুর্জ খলিফা। আপনি যদি আইসা বলেন না ওয়ার্ল্ডের টপ বিল্ডিং ওয়াইজ টাওয়ার, এটা কিন্তু গুগল আপনাকে বুঝে ফেলবে যে আপনি 2 নম্বর। এখন আপনি গুগল চিনে, এটা মোটামুটি আবছা আবছা দেখছে, এটা ক্যাট, ক্যাটের মতো মনে হচ্ছে এটা ক্যাট, আর আপনি এখানে রেখে দিলেন না এটা ডগস, আপনি রেখে দিলেন না এটা ডগস, অল্টার টেক্সটে দিয়ে দিলেন এটা ডগস, তখন কিন্তু গুগল আপনাকে র্যাঙ্ক দিবে না। কেন? সে জানে এটা ক্যাট, আপনি বলতেছেন এটা ডগস। হ্যাঁ, এই জিনিসটা গুগলকে কখনো আপনি কনফিউশনে ফালাইতে চেষ্টা করবেন না।
গুগলকে যত রিলিভেন্সি করতে পারেন, মানে আপনার কন্টেন্টটা গুগল যত সহজে পড়তে পারে, যত সহজে পড়তে পারে, বড় কন্টেন্টকে গুগল প্রায়োরিটি দেওয়ার একটাই কারণ, বড় কন্টেন্ট পড়লে গুগল সহজে বুঝে যায় যে জিনিসটা কি। একটা বড় কন্টেন্ট যখন পড়ে, যেমন একটা বড় কন্টেন্টের ভিতরে কি থাকে, আমাদের এসইওর কিওয়ার্ড থাকে, মেন ফোকাসিং কিওয়ার্ড থাকে অনেকবার বেশি। ধরেন আমি 2000 ওয়ার্ডে যতবার দিতে পারি, 1000 ওয়ার্ডে ততবার দিতে পারি না। তারপর কিওয়ার্ড বেশি থাকে, তারপর এলএসআই কিওয়ার্ড বেশি থাকে, তারপর কিওয়ার্ড প্রমিনেন্সি বেশি থাকে। কিওয়ার্ড প্রমিনেন্সি কি, যে একই কিওয়ার্ডের ধরেন অনেকটা এলএসআই এর ভার্সন, এটা দেখানো হয়েছিল কিনা মনে নেই আমার ঠিক। এটা আপনার কিওয়ার্ড সার্ফার দেখানো হয়েছিল না আপনাদের টুলটা? জি ভাই, কিওয়ার্ড সার্ভার দেখানো হয়েছিল। আমি আবার দেখাচ্ছি যদি আপনাদের মনে না থাকে। মনে করেন আমি এখানে দিচ্ছি বেস্ট ইন দ্য প্ল্যানেট দিই। যারা কিওয়ার্ড সার্ফার ইউজ করতেছেন, আপনাদের সবার এরকম ভাবে একটা বোর্ড চলে আসবে। কিওয়ার্ড সার্ফার কিন্তু এই টাইপের কিওয়ার্ডের জন্য খুব ভালো। এখানে দেখেন আমি দিচ্ছি কত, বেস্ট ইনডোর প্ল্যানেট, আর এখানে সে বলতেছে কি, প্ল্যানেট ফর হাউস। আমার কথার ভিতর তার কথা মেন পার্থক্য আছে না? তো মূল পয়েন্ট কিন্তু জি একটাই, ভাই, জি ভাই। মূল পয়েন্ট একটাই, মানে প্ল্যানেট ইনডোর, হাউস প্ল্যানেট, হাউস প্ল্যানেট, ইনডোরস প্ল্যানেট, প্ল্যানেট ইন হাউস। এটা মানে কি সিমিলার আর কি। সিমিলার বলতে, মানে একটু চেঞ্জ করে দিছে আগে পরে এই জাতীয়। এটা কিন্তু এলএসআই না, কিন্তু এলএসআই এর মতো, এলএসআই না কিন্তু এলএসআই এর মতো। আর এটাতে এগুলো তো দেখানো হয়েছিল মেবি সবগুলাই। কিওয়ার্ড সার্ভার সবচেয়ে আমার মতে, আমি যতটুকু বুঝি, এই টাইপের কিওয়ার্ডের জন্য কিওয়ার্ড সার্ভার খুব ভালো কাজ করে। এটা যদিও এটা কিন্তু ফ্রি, এটা কিন্তু টাকা লাগে না কিওয়ার্ড সার্ভারে। জি ভাই, এটা ফ্রি। হ্যাঁ, তো যদি আপনি ফ্রি, আর আমরা যতই আপনি পেইড টুল কিনেন না কেন, সবসময় কিন্তু সব টুল কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে পারে না, এটা মাথায় রাখবেন। জি আপনি ভাই, এটা একটা বলছিলেন। কিওয়ার্ড নিয়ে, একটা কিওয়ার্ড নিয়ে কিন্তু আবার ম্যানুয়ালিও চেক করতে হবে যে আসলে কি আপনি, ধরেন আপনার এজে বললো যে কম্পিটিটর লো, আপনি একটু ম্যানুয়ালি চেক করে দেখবেন আসলে কি আদৌ কম্পিটিটর কি লো কিনা, নাহলে কিন্তু আপনার টাকাটা নষ্ট হবে। মানে আপনি টাকা বলেন আর ইনভেস্টমেন্ট বলেন কন্টেন্ট রাইটিং, এটা কিন্তু লস হবে আপনার। আর আপনাদের ভিতর কেউ যদি কন্টেন্ট রাইটিং নিয়ে কোনো কি খুললেন না, ব্যাপার কি, পারেন পারেন না নাকি? কি বলেন ভাই, আর্নিং করে লাইলাম কন্টেন্ট রাইটিং কইরা। প্রায় 250 কন্টেন্ট, এই ওয়ার্ডের কন্টেন্ট রাইটিং করে সাবমিট করছিলাম কোথায়? পিকো ওয়ার্কসে। তাহলে আপনি ইয়ে করেন না কেন? তাহলে ও গিগ। কন্টেন্ট রাইটিং এর কাজ পাবেন, এটা অনেকটা শিওর, যদি ভালো কন্টেন্ট লিখতে পারেন। ভাই এখন ফাইবারে চলতেছে হইতেছে ওয়েব যে ওয়েবসাইটের যে কিওয়ার্ড গুলা রিসার্চ করা, এসইও, এইসব চলতেছে খুব পরিমাণ। ভাই কন্টেন্ট রাইটিং এর চাহিদা আপনার থাকবেই, এবং কন্টেন্ট আছে, রাইটিং। এবং অনেক বেশি ডিমান্ড, প্রাইস অনেক হাই। আপনি কন্টেন্ট রাইটিং লিখে সার্চ করেন, প্রাইস অনেক হাই। আচ্ছা ভাই, তাহলে দেখতেছি ফাইবার তো। আর মিনিমাম 2-3টা গিগ ফাঁকা রাখবেন, আমরা আরো কাজ শিখবো না সামনে থেকে তখন। আর চাইলে খুলে রাখতে পারেন, যদি যেটাতে ওর না পাবে ওর থেকে একটা ডিলিট করে দিবেন। 2টা ফাঁকা রাখেন, জি ভাই, 5টা খালি করেন। রাখছি। হ্যাঁ, 5টা 4টা খালি আছে। পাবলিশ করেন। হ্যাঁ, পরে আবার ইয়ে করে দিন। আর বাই রিকোয়েস্ট এখন আমরা কি কি যেটা কাজ করব সামনের দিকে এই জিনিসটা শিখে দেবো। আর ব্যাকলিংকের চাহিদা হিউজ। ব্যাকলিংকের কাজ পাবেন যদি আপনি
একটা দুইটা রিভিউ কালেক্ট করতে পারেন কোনোভাবে, ব্যাকলিংকে কাজ পাবেন, এটা 100% শিওর আছে। আর এখানে কম্পিটিটর কম, ব্যাকলিং এর সবাই করতে পারে না, কারণ সবাই স্ট্র্যাটেজি জানে না হয়তো বা টুকটাক। হাই কোয়ালিটি একটা ব্যাকলিং আইনা দিতে পারবেন একটা গেস্ট পোস্টের মাধ্যমে, আপনার অনেক ডিমান্ড, মিনিমাম এইরকমও হবে $20-30 একটা ব্যাকলিংকের জন্যই দিচ্ছে সে, ভালো সাইট থেকে আপনি যদি ব্যাকলিং ভাই আনতে আমি পারেন। তো অবাক হয়ে গেলাম, ফাইবারে কোনো $5 কন্টেন্ট রাইটিং নাই, 15 থেকে শুরু, সেই 100, 200, $300, $400, কিভাবে পসিবল? তাহলে একটা কন্টেন্ট এটাকে আপনি কি, আপনি বাংলাদেশ যাইতে দিয়ে লেখাইলেও তো মিনিমাম আপনার 700-800 টাকা যায়, 1000 ওয়াট। তাহলে তো কন্টেন্ট রাইটিং করা যায়, তবে অনেক সময় দিতে হবে, যেমন খুঁজে খুঁজে আর্টিকেল বের করে করে লেখা, সময় দিতে হবে। হ্যাঁ, সময় তো দিতে হবে। যাক, এখন এই যে এই জিনিসটা কি, আপনার কন্টেন্টের ভিতর এলএসআই, তারপর কিওয়ার্ড, প্রক্সিমিক্স, এগুলা যত বেশি রাখতে পারেন, তত কন্টেন্টটা কি গুগলের কাছে রিলিভেন্ট হবে এবং গুগল সহজে বুঝতে পারবে যে এই জিনিসটা কি নিয়ে লেখালেখি হয়েছে। আর গুগলকে কখনোই এই জিনিসটা ইয়ে করবেন না, যেমন একই কিওয়ার্ডে দুইটা কন্টেন্ট পাবলিশ করলেন, মানে একই মেন কিওয়ার্ডে আপনি দুইটা কন্টেন্ট পাবলিশ করলেন, হয়তোবা এলএসআই ইউজ করলেন, কিন্তু অনেকটা একই সিমিলার, তাহলে গুগল কনফিউশন হয়ে যায়। মনে করেন একটা কন্টেন্ট কিন্তু একটা কিওয়ার্ডে কখনো র্যাঙ্কে আসে না, সে র্যাঙ্কে আসলে 10টা 20টা 15টা 50টা এইরকম কিওয়ার্ডে র্যাঙ্কে আসবে। একটা বড় কন্টেন্ট মিনিমাম পাঁচটার উপরে কিওয়ার্ডে সে র্যাঙ্কে আসবে যদি আপনি কিওয়ার্ড গুলো ভালোভাবে সাজাতে পারেন। কারণ আপনি যদি এলএসআই কিওয়ার্ড এক জায়গায় ইউজ করছেন, আবার এই এলএসআই কিওয়ার্ড দিয়ে আরেকটা কন্টেন্ট লিখলেন, গুগল তখন কনফিউশন হয়ে যাবে যে তার কোন সাইটটাকে আপনি র্যাঙ্ক দিবে, এটা কনফিউশন পড়ে যায়। আর গুগলে কনফিউশন রাখা যাবে না। এটা আমরা সামনে কি দেখবো যে একটা ওয়েবসাইটের ভিতর কি দুইটা একই কিওয়ার্ডে দুইটা আছে নাকি, আমরা যখন সাইট অডিট করতে যাব তখন দেখবো এটা। সাইমন ভাই, আপনি তো কাজ পারেন ভাই, যেমন ওই যে আপনি রিজিউমের একটা দিতে পারেন, গিগ ছাড়তে পারেন। দুই আছে আজকে, ভালো করে দেখেন। দুই, তারপরে 4, তারপর 12, ইয়ে নাই এই যে 44 সুমাইয়া। যাদের আপনি গিগ খুলে ফেলেন, মিনিমাম 3টা গিগ আপাতত খুলেন। ভাই 27 দিচ্ছেন, কিভাবে দিলেন ভাই? শুধু ওই পাশ থেকে দিলেন, দেখলাম না। ভাই আপনারা কয়জন আসেন, এই কয়জনই তো দেখা যাক। মানে দেখাই যায়, বুঝাই যায় ভাই। আপনি গত ক্লাসে ছিলেন না আবিদ আহমেদ? না ভাই, গত ক্লাসে ছিলাম না। একা একা যদি এরপর না থাকেন। ওনার ব্যাচে কি লোক কম ছিল না বেশি ছিল? ভাই ওনার ব্যাচে কয়জন ছিল আমি দেখাচ্ছি আপনাকে। ছিল লাস্টে 6-7 জনের মতো রেগুলার। ভর্তি ওনার হয়েছিল ব্যাচে মনে হয় আমি ছিলাম। ওই ব্যাচে মনে হয় 60 জনের মতো ছিল টোটাল। ভাই একজন আছে 60 জন থেকে, কিভাবে কি? ভাই আমি ক্লাস শুরু হওয়ার আরো 5 মাস আগে অ্যাপ্লিকেশন করছিলাম, আমাকে 4-5 মাস পরে নক দিছে। তো এতদিন পরে নক দিলে কি কারো ইয়া থাকে, এই জন্যই মেবি স্টুডেন্ট হ্যাঁ, বেশিরভাগই আসে নাই। প্রথম দিকে কিন্তু ক্লাসে আরো বেশি ছিল। এই প্রথম আপনাদের বেজে প্রথম থেকেও এত ছিল না, মানে 10-15 জন ছিল সর্বোচ্চ, মানে 2-3 দিন ক্লাসের পরেই তারা হারিয়ে গেছে। ভাই আবিদ ভাই কি সিনিয়র না আমাদের সাথে একসাথে জয়েন করছে? আবিদ মানে জয়েন করছে একসাথেই।
ও আচ্ছা আচ্ছা, বয়সটা ওই দেখতে অনেক সে ছোট। লাঞ্চের টাইমে হয়তো বা দুপুরের টাইমে সবাই চলে গেছে, এই জন্য কাজে ব্যস্ত থাকে সবাই। তবে আবিদ ভাই তো এখন বলতে পারেন যে সকালে ক্লাস হইতেছে, যে 5-6 জন ছিল তাদেরকে একটু ডাকেন। ওনাদের নক দিছিলাম, বলে যে আমাদের সকালে লাস্ট পর্যন্ত মনে হয় ছিল 2 জন।